We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। কলকাতা পুলিশের 4 দিন বনাম সিবিআইয়ের 36 দিন। আমরা কি পেলাম? আমরা কি আশা করতে পারি? ये क्या कर रहे हो सेनापति? आपकी जमा की हुई राशि की हिफाजत जहाँ पड़ा कोई लूट न ले। 100 ताले और लगाए जाएं। यहाँ ताले की कोई जरूरत नहीं। ज़ूपी लूडो पे आपका डिपॉजिट है बिल्कुल सेफ। आज ही zupi.com से ऐप डाउनलोड करो, खेलो लूडो और जीतो लाखों तक कैश। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से खेलें। তার আগে খুব বেশি পুরনো নয়, মাত্র বছর 2 হলো একটা ভয়ঙ্কর দুর্নীতি মামলা। হ্যাঁ, এরকমটা আমি বলছি না, বলছেন সিবিআই কর্তারা। মানুষের চোখের আড়ালে হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, কেবল নয়, তা এক বিশেষ দলের জন্যই খরচ হয়েছে। ইনফ্যাক্ট সিবিআই এক সময় তো গোটা আম আদমি পার্টিকেই এই মামলাতে শামিল করার কথা ভাবছিল। হ্যাঁ, আমি দিল্লি এক্সাইজ মামলার কথা বলছি। সেই মামলাতে কারা কারা ধরা পড়েছিল, মানে ওই সিবিআই এবং ইডি কাদের কাদের দোষী হিসেবে চিহ্নিত করে জেলে পুরেছিল, কবে হয়েছিল? 2021 থেকে 22। এই সালে দিল্লি সরকার তাদের আবগারি নিয়মে বদল আনে। ইউনিয়ন গভর্নমেন্ট মানে মোদি শাহ সরকার টাকা দিচ্ছে না। এদিকে রাজ্যের মানুষের কাজের জন্য, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার জন্য টাকা চাই। মূলত সেই কারণেই এই এক্সাইজ পলিসি আনা হয়েছিল। 9500 কোটি টাকার অতিরিক্ত আমদানি হবে। বিজেপি বুঝেছিল টাকার পাইপলাইন না কাটলে কেজরিওয়াল বা আপকে হারানো মুশকিল। কাজেই শুরু হলো মামলা। ইডি, সিবিআই সবাই মাঠে। জুলাই 2022 দিল্লির মুখ্য সচিব এই কাজের মধ্যে বিভিন্ন পদ্ধতিগত ত্রুটির কথা বললেন। কিকব্যাক বা কাটমানির কথা উঠল। দক্ষিণের আবগারি ব্যবসায়ীদের নাম এলো। তখনকার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের নাম এলো। তার মেয়ে কে কবিতাকে সরাসরি জড়ানো হলো। 22শে জুলাই সিবিআই মামলা শুরু করার নির্দেশ দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তল্লাশি শুরু হলো মন্ত্রী মনীষ সিসোদিয়ার সমেত বিভিন্ন ব্যবসায়ীদের ঘরে। সিসোদিয়ার ঘরে একটা টাকার সিজারও দেখাতে পারেনি সিবিআই। ব্যাংকের খাতাতেও কোনো ঘাপলা দেখাতে পারেনি। ইতিমধ্যেই জনশতেক ব্যবসায়ীদের গ্রেফতার করলো সিবিআই। আর মজার কথা হলো, তাদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শুরু হলো। 26শে ফেব্রুয়ারি মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করা হলো। ওদিকে যে শিল্পপতিদের গ্রেফতার করা হয়েছিল তাদের অনেকেই বিজেপির ইলেকশন ফান্ডে কোটি কোটি টাকা ঢালতে শুরু করলেন। হাতে নাতে ফলও পেলেন। তাদের প্রায় সবার জামিন হলো। 30শে মে আরেক আপ নেতা মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছিল। 4 অক্টোবর 2023-এ সঞ্জয় সিংকে গ্রেফতার করা হলো। 15ই মার্চ 2024-এ কে কবিতাকে গ্রেফতার করা হলো। 21শে মার্চ গ্রেফতার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে। এদের মধ্যে মাত্র ওই সত্যেন্দ্র জৈন ছাড়া প্রত্যেকে জামিন পেয়েছেন। 2022 সালের মামলার এখনো পর্যন্ত কোনো কিনারা হয়নি। রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ানোর জন্যই যেভাবে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়া বা সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছিল, তা যে এক রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, তার কথা এখন মানুষ বুঝতে পারছে। এতগুলো জামিনের পরে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি সত্যেন্দ্র জৈনও জামিন পাবেন। সিবিআই 2 বছর ধরে এদের শাস্তি দেওয়া তো দূরস্থান, জেলেও পুরে রাখতে পারল না। হ্যাঁ, এটাই সিবিআই ট্র্যাক রেকর্ড। আমি কিন্তু একবারও বলছি না, এটা বলার চেষ্টা করছি না যে ওই আবগারি মামলাতে সিবিআই ডাহা ফেল করেছে, তাই তাদের তদন্ত বিশ্বাসযোগ্য নয়। আমি বলতে চাইছি যে সিবিআই বেশিরভাগ মামলাতেই এই একই রকম ভাবে কোনো সমাধান বার করতে পারেনি। সে নারদা হোক বা সারদা, চিটফান্ড হোক বা রবি ঠাকুরের নোবেল, প্রত্যেক ক্ষেত্রে তারা ফেল করেছে। যে মামলাগুলো নিয়ে মানুষের মধ্যে আলোড়ন হয়, তার একটা মামলাও সিবিআই সলভ করতে পারেনি। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্ষণের মামলার মধ্যে আয়ুষী হত্যা মামলা বা নিঠারি হত্যা মামলা বা জেসিকা হত্যা মামলার দিকে তাকান। প্রধান অভিযুক্তরা সবাই জেলের বাইরে। এবার এই অসাধারণ ফেলটুস বাবুদের ট্র্যাক রেকর্ডকে মাথায় রেখেই আসুন কলকাতা পুলিশের 4 দিন আর সিবিআইয়ের 36 দিনের হিসেব নিকেশটা করা যাক। ঘটনা ঘটেছিল 9 তারিখ ভোরে।
10 তারিখে এই ঘটনার মূল অপরাধী হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারা গ্রেফতার করার পরেই সেই অভিযুক্ত বলেছিল আমাকে ফাঁসি দিন, মানে সে মনে করেছিল এই অপরাধ এড়িয়ে বাঁচা যাবে না। প্রমাণ হিসেবে তার আসা যাওয়া স্পষ্ট ছবি, সিসিটিভির ফুটেজ, ঘটনাস্থলেই তার ফেলে আসা হেডফোন ইত্যাদি ছিল। পরে যাবতীয় ফরেনসিক টেস্ট আর ডিএনএ টেস্ট ইত্যাদি দিয়ে বোঝা গেছে যে এই সঞ্জয় প্রধান কেবল নয়, এই ধর্ষণ আর খুনের একমাত্র প্রত্যক্ষ অভিযুক্ত। কিন্তু সেটা প্রমাণ করে তাকে শাস্তি দিলে তো সিবিআইয়ের কাজ শেষ হবে না, বরং মানুষ বলবে যে তাহলে কলকাতা পুলিশ কি দোষ করেছিল। সেই কারণেই আপাতত এই সরকারের তোতা পাখি সিবিআইয়ের এক এবং একমাত্র কাজ হলো এটা প্রমাণ করা যে কলকাতা পুলিশ অপদার্থ, তারা এই চক্রান্তের অংশ, তারা এই ধর্ষণ খুনের প্রমাণ লোপাট করেছে ইত্যাদি ইত্যাদি। যদি প্রশ্ন করেন কেন, তাহলে উত্তর হলো তারা নির্দেশ মেনেই কাজ করছেন। তো সেই কাজে তারা কতটা এগোলেন এইখানে এসে বলে রাখি, তারা কিন্তু একা নন, সঙ্গে আছে মাসোহারা পাওয়া এক বিরাট বাহিনী, যারা তাদের এই তদন্তের নামে সার্কাসটাকে রোজ আরো বর্ণাঢ্য, আরো উত্তেজনা মাখিয়ে এক আকর্ষণীয় ফাস্ট ফুডের মতো মানুষের সামনে রাখবে। সম্ভবত এই কাজ করার জন্য সিবিআইয়ের একটা আলাদা টিমও আছে। তারা অদ্ভুত সব তথ্য সাপ্লাই করবেন ওই উপযুক্ত প্রণামী পাওয়া সংবাদ মাধ্যমের কাছে। ধরুন দিল্লির এক্সাইজ মামলা, মানিশ সিসোদিয়ার টাকা চলে গেছে সুইস অ্যাকাউন্টে, তার খোঁজ চালাচ্ছে সিবিআই। একে বলে চটপটা খবর। আমাদের এখানেও শুরু থেকেই সেই একইভাবে কাজ চলছে। আমার সূত্র বলছে যে ওই তেনাদের মাথা থেকেই এই শবদেহ বিক্রি আর মর্গে পর্ন তৈরির গল্পগুলো ছাড়া হয়েছে। এমনিতে বহুকাল যাবৎ প্রথমে বটতলা, তারপর চটি বই, তারপর পর্ন ভিডিও VHS-এ, তারপর সিডিতে এবং আপাতত ইন্টারনেটে অ্যাভেলেবেল। এবং আমার ধারণা কম বেশি প্রত্যেকেই এমন নীল ছবি দেখেছেন। কেউ কেউ আসক্ত, কেউ কেউ উৎসাহ জেগেছে তাই দেখেছেন, কেউ কেউ মা বাবা নেই ফাঁকা ফ্ল্যাটে বন্ধুদের নিয়ে এক নতুন রোমাঞ্চের খোঁজে দেখেছেন। হ্যাঁ, প্রতিবাদী অপ্রতিবাদী, তিনি ভানু, মাকু, চাড্ডি, চটি চাটা, জুতো চাটা, ধুতি চাটা থেকে মামেস্ট প্রায় সবাই। ফিরছে আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, কোনোদিন শবদেহ নিয়ে পর্ন দেখেছেন? দেখার ইচ্ছা হবে? আপনার আশেপাশে একজনও দেখেছে? একটু চুপি চুপি এই গোপন কথাটা জিজ্ঞেস করুন না। 10 লক্ষে একজন দেখে থাকতে পারেন। হ্যাঁ, নেক্রোফিলিয়া এক রোগ, এমন উৎসাহ সেই রোগীদের মধ্যে থাকে, কিন্তু তা এতটাই বিরল। রোমিও অ্যান্ড জুলিয়েটে নেক্রোফিলিয়ার কথা আছে বলেই তা এক খুব সাধারণ অসুখ এমন ভাবার কোনো কারণ নেই। আবার এই নেক্রোফিলিকদের মধ্যে 50% ফ্যান্টাসিতে ভোগেন। তারা প্রকৃত শবদেহের সঙ্গে যৌন সম্পর্ক ইত্যাদি করেন না, তারা সেটা কল্পনাতেই রাখেন। সব মিলিয়ে এই নেক্রোফিলিকদের জন্য কেউ মর্গ খুলে বসে থাকবে, এটা সিবিআই এবং চূড়ান্ত অশিক্ষিত স্নগবাদ কর্মী ছাড়া কারোর মাথাতেই আসবে না। কিন্তু তা ছড়ানো হলো এবং আমোদ গেড়ে প্রচুর আছেন। জীবনে কাজ নেই, লক্ষ্য নেই, বৈচিত্র্য নেই, পড়াশোনা নেই, মেতে উঠলেন। দেখেছো দেখেছো, সন্দীপ ঘোষ মর্গের শবদেহ নিয়ে পর্ন তৈরি করে বাজারে বেচত। কেবল এটাই নয়, এরকম হাজারো গল্প তৈরি হচ্ছে আর তার রোজ বাজারে ছাড়া হচ্ছে। আমার সূত্র বলছে এর সিংহভাগ আসছে ওই গোয়েন্দাদের উর্বর মাথা থেকে। এবং শেষ পর্যন্ত এই 36 দিনে তারা একই মামলাতে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসিকে গ্রেফতার করেছেন। কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়, এই প্রমাণ লোপাট করেছেন, ওটা লোপাট করেছেন, প্রমাণ পরে হবে, কিন্তু অন্তত অভিযোগও থাকা উচিত ছিল না। কোনো অভিযোগ নেই। এক পাবলিককে মিথ্যে তথ্য গেলানো হচ্ছে, পাবলিক এদের ভিলেন তৈরি করছে এবং গ্রেফতার চাইছে। সিবিআই গ্রেফতার করে ওই মবক্রাসিকে লেজিটিমেসি দিচ্ছে, তার বেশি আর কিচ্ছু নয়। সুপ্রিম কোর্টে যতগুলো শুনানির দিন পড়বে তত চাপ বাড়বে। প্রতিটা শুনানির আগে তাদের চলো কিছু করে দেখাই বলে কিছু একটা করে দেখাতে হবে। 4 দিনের তদন্তে কলকাতা পুলিশ যা যা করেছে, গ্যালারি গরম করা ছাড়া সিবিআই তার থেকে 1 পয়সারও বেশি কোনো কাজ করেনি। কিন্তু শিক্ষিত জনতার সম্মিলিত কণ্ঠস্বর যদি এটাই চায়, তবে তাই হোক। আফটার অল দেশে গণতন্ত্র আছে,
আর কে না জানে গণতন্ত্রের আপাতত পরিভাষা সংখ্যাগরিষ্ঠতাবাদ। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens